বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের ৪৬ দিন পর মতামত দিল আইন মন্ত্রণালয়। সুযোগ নেই জানালেন মন্ত্রী। আইনের শর্ত উঠিয়ে মানবিক হতে আহ্বান বিএনপির। অবশেষে সুরক্ষা অ্যাপের সমন্বয় করেই মঙ্গলবার থেকে দেয়া শুরু বুস্টার ডোজ। প্রথমেই পাবেন ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা। সংকট হবে না টিকার, বলছে স্বাস্থ্য বিভাগ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আইনে নেই বলে আবারও জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আবেদনের ৪৬ দিন পর পরিবারের চিঠির উপর আইনি মতামত দিয়ে কথা বলেন তিনি। মতামতটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে লিখিত মতামতে কি আছে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী। এদিকে বিএনপির আইনজীবী নেতারা আবারও বললেন, সরকার চাইলেই বেগম জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়া সম্ভব। খোলাসা করে না বললেও চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারছেন না, তা আবারও জানালেন আইনমন্ত্রী। বোন বেগম জিয়াকে বিদেশে নিতে ভাইয়ের করা আবেদনের বিষয়ে মতামত দিয়ে সোমবার সচিবালয়ে মন্ত্রী জানান, বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার আইনি কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। তবে লিখিত মতামতে কি বলা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী। ৪০১ ধারায় যে ৬টা উপধারা আছে সেইখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশনে আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই। আইনের যে ব্যাখ্যা, আমি আইনের যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যার সাথে কোনো জাজমেন্টে আমি দেখি নাই এটার ব্যাপারে কোনো দ্বিমত আছে। তা আমার ব্যাখ্যাটাই সঠিক বলে আমি মনে করি। মন্ত্রী জানান, মতামতটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে বেগম জিয়ার আইনজীবীর দাবি, আইন নয় মানবিকভাবে বিবেচনা করলেই বিদেশে চিকিৎসার সুযোগ পেতে পারেন তিনি। সরকারের মানবিকতার জন্য আইনও দরকার হয় না। সরকার মানবিক যদি হয় তাহলে পরে সেই সরকার ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো নাগরিককে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে পারেন। এখানে কোনো বাধা, আইনেও কোনো বাধা নাই। গত ১৩ নভেম্বর তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। এর আগে কয়েকবার তার বিদেশে চিকিৎসার আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার পথে আইন নয় সরকারি প্রধান বাধা বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, বেগম জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হলেও বিএনপির তত্ত্বাবধানেই চিকিৎসা হচ্ছে, তাই তার কিছু হলে দায় নিতে হবে বিএনপিকেই। ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সে সময় তিনি বলেন, সরকার চাইলেই বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দিতে পারে, আইন নয় বরং এক্ষেত্রে বাধা সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের এত দাবির পরেও, জনগণের এত দাবির পরেও একটা শর্ত উঠিয়ে দিতে পারে না। আইনের কথা বলছে, এখানে আইনের কিছু নেই। এটা এক্সিকিউটিভ অর্ডারে বেগম খালেদা জিয়ার আজকের অবস্থান, সেই এক্সিকিউটিভ অর্ডারের শর্ত দেওয়া হয়েছে। সেই ধারায় শর্তহীনভাবে দেওয়ার আইন আছে, সেখানে শর্তহীন করে দিলে আজকে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়া চিকিৎসা নিতে পারে। এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কোনো হতে পারে না। দাবি আদায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন তিনি। গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। এদিকে সচিবালয় তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়ার চিকিৎসার প্রশ্নে আইন নয় মানবিকতাকে প্রাধান্য দিয়েছে সরকার। এবং বেগম খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তিনি আজকে মুক্তভাবে জীবনযাপন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন সেটির জন্য সরকারকে ধন্যবাদ জানানো দরকার। আর যেহেতু বিএনপির তত্ত্বাবধানে তার সম্পূর্ণ চিকিৎসা হচ্ছে, এখন যদি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো হানি হয়, সেজন্য বিএনপি এবং তার চিকিৎসার দায়িত্বে যারা আছে তারাই দায়ী থাকবেন, কারণ তাদের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে, সরকারের তত্ত্বাবধানে তো চিকিৎসা হচ্ছে না। তথ্যমন্ত্রী আরও বলেন, বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি যে হাসপাতালে চেয়েছেন সেই হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ৬ দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালদ্বীপ থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা ৫:৩০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি।
এ সময় ভিআইপি লাউঞ্জে সরকার প্রধানকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে ২রা ডিসেম্বর মালদ্বীপে ৬ দিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে সুরক্ষা অ্যাপের মাধ্যমে সমন্বয় করেই মঙ্গলবার থেকে দেয়া হবে বুস্টার ডোজ। ৬ মাস আগে টিকা নেয়া ষাটোর্ধ্ব ও সম্মুখ যোদ্ধারা পাবেন শুরুতেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পর্যাপ্ত টিকা আছে, হবে না সংকট। বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক ছড়িয়েছে ইতোমধ্যেই। ওমিক্রন প্রতিরোধে এবার দেশব্যাপী শুরু হচ্ছে বুস্টার ডোজ কর্মসূচি। ২৮ ডিসেম্বর থেকে ষাটোর্ধ্ব এবং সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। আগের টিকা কেন্দ্র থেকে SMS এর মাধ্যমে সময় জানানো হবে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা শেষে গণমাধ্যম কর্মীদের একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বুস্টার ফাইজারই দিতে হবে, নট নেসেসারিলি। আপনি যদি আগে সিনোফার্ম দিয়ে থাকেন, সিনোফার্ম দিতে পারবেন, অ্যাস্ট্রাজেনেকাও দিতে পারবেন। কোনোটার চেয়ে কোনোটা হেড টু হেড স্টাডিতে সুপিরিয়র প্রমাণিত হয়নি। এগুলো যেহেতু ডেভেলপ কান্ট্রিতে তাদের ফাইজার আছে, তাদের স্থাপনা ভালো, তারা সেগুলো প্রমোট করছে যে mRNA ভ্যাকসিনই দিতে হবে। এদিকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে সমন্বয় করেই বুস্টার ডোজ কার্যক্রম শুরুর কথা জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, দেশে পর্যাপ্ত টিকা আছে, সবাইকে ধাপে ধাপে আনা হবে আওতায়। ওমিক্রন তত ক্ষতিকারক না, বাট তারপরে এটা দ্রুত ছড়াচ্ছে, এই জন্য আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, সকলের টিকা নিতে হবে। 31-32 কোটি টিকা আমাদের কনফার্ম। ইতিমধ্যে আমরা বুস্টার ডোজের ব্যবস্থা করেছি। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সমন্বয় করে এটা বুস্টার ডোজ দেওয়া হবে এবং ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়ে গেছে। করোনা সংক্রমণের 11 মাস পরে চলতি বছরের 7 ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সংলাপে যোগ দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পাশাপাশি বেশ কিছু দাবি তুলে ধরেছে আলাদা দুটি রাজনৈতিক দল। রাষ্ট্রপতির সঙ্গে ধারাবাহিক সংলাপের চতুর্থ দিন সোমবার বিকেলে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশার মাইজ ভান্ডারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান। 1.5 ঘণ্টার বৈঠকে স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের 4 দফা প্রস্তাব তুলে ধরে দলটি। সার্চ কমিটিতে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের রাখার সুপারিশও করেন তারা। এরপর খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বে বঙ্গভবনে যান 8 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রায় 1 ঘণ্টার আলোচনা হয় দলটির সাথে। এ সময় রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠনে আইনসহ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেয় দলটি। বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন অল্প সময়ের মধ্যে, সেখানেই আইনের কথা লেখা আছে। 1 মাস সময় আছে হাতে, সেই জন্য যদি এই মুহূর্তে এটা পারা নাও যায়, তারপরও ভবিষ্যতে যত দ্রুত সম্ভব এই আইন, কিন্তু এটা জনগণের দাবিতে ইতিমধ্যে পরিণত হয়েছে। আমাদের বক্তব্যটাকে উনি স্বাগত জানিয়েছেন। নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, এটা আমরা জোর দিয়ে বলেছি। কারণ বর্তমান দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করে সমাধান বেরোবে না। তত্ত্বাবধায়ক সরকার যখন হয়েছিল আমাদের, তখনই যে নির্বাচন হয়েছে এটা মোটামুটি সবাই বলছে নিরপেক্ষ হয়েছে। আর এর বাইরে আগে বা পরে কোনো নির্বাচন নিরপেক্ষ বলে কেউ দাবি করছে না। আগামী কয়েকদিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। করোনা পরিস্থিতি বিবেচনা করেই গতবারের মতো এবছরও বই উৎসব হচ্ছে না বলেও জানান মন্ত্রী। এখন পর্যন্ত একটা সময় আমরা ধরে রেখেছি যে সম্ভবত 30 তারিখ হতে পারে, সেটি এখনও নিশ্চিত নয়। আমরা আশা করছি হয়তো এবছরের মধ্যেই হয়ে যাবে। আর আমাদের বই উৎসব এবারও এই অতিমারির কারণে আমরা করছি না, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাকে মাথায় রেখে, কারণ সংক্রমণ আবার একটু বাড়ছে। কিন্তু আমরা একদম বছরের প্রথম দিন থেকেই বইগুলো আমাদের শিক্ষার্থীরা তাদের স্কুল থেকে পাবে। স্কুল সেই সময় ঠিক করে কবে কোন ক্লাসকে দেবে সেটা ঠিক করে বই বিতরণ করবে। ভারত মহাসাগরে সৃষ্ট হওয়া দ্বিমেরু পরিস্থিতির কারণে বাতাসের ধাক্কায় উত্তপ্ত পানি চলে এসেছে
বাংলাদেশ ও ভারত বঙ্গোপসাগর অংশে, যার কারণে সমুদ্রে বেড়েছে তাপমাত্রা। এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে বাংলাদেশে এবারের শীত হতে পারে স্বল্প সময়ের। শাহাবুর রহমানের ক্যামেরায় ফারজান আক্তারের রিপোর্ট। ডিসেম্বরের শুরুতে এবার দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় 2 থেকে 3 দিনের বৃষ্টি। এর জন্য আপাত দৃষ্টিতে গভীর নিম্নচাপকে দায়ী করা হলেও বিশেষজ্ঞরা বলছেন আসল কারণ দীর্ঘমেয়াদে জলবায়ুর পরিবর্তন। এসবের ফলে দেশে এবারের শীতকাল অন্য সময়ের তুলনায় হবে কিছুটা ব্যতিক্রমী। আবহাওয়াবিদরা বলছেন বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে একদিকে সাগরের পানি অস্বাভাবিকভাবে গরম হয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় কমে আসবে শীত। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বলছে, নগরায়ন, কলকারখানার সংখ্যা বৃদ্ধি, বন উজাড়, মোটর গাড়ির সংখ্যা বৃদ্ধি সহ মানুষের নানা কর্মকাণ্ড বাড়িয়ে দিচ্ছে গ্রিনহাউস প্রভাব। অনেক বেশি নির্মাণ বেড়ে যাচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, এই প্রত্যেকটা খাত থেকেই আসলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হচ্ছে, যেটা আলটিমেটলি জলবায়ু পরিবর্তন করছে। ইউনিসেফ বাংলাদেশ এবং বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের তথ্য মতে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। উষ্ণায়নের ফলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জলবায়ু পরিবর্তনের কারণে খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ঘূর্ণিঝড়গুলো ডিসেম্বরে কম হয়, কিন্তু ইদানিং আমরা যাওয়ার দেখলাম যে বঙ্গোপসাগর তৈরি হয়েছে। এর ফলে সারা দেশে 2 দিন টানা বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি শীতকালে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেছে। এই যে অস্বাভাবিক চরিত্র, সেটা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এবং এর ফলে বাংলাদেশের আবহাওয়া জলবায়ুতে বিরূপ প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ুর পরিবর্তন আবহাওয়ার পাশাপাশি প্রভাব ফেলবে জীববৈচিত্র্যের উপর। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য এবং কৃষিখাত সহ অবকাঠামোগত খাত, যার প্রভাব পড়বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন প্রক্রিয়ায়। এ কারণে এখন থেকেই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ইতালিতে দুদিনেই করোনায় আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। 10 জানুয়ারি থেকে আরও কড়াকড়ি আরোপ করে জারি হচ্ছে নতুন অধ্যাদেশ। রোম শহরের অর্থ বিভাগ 3 জানুয়ারি থেকে হলুদ জোনে যাবে। চলাচলে গ্রিন পাসের কড়াকড়ি আরোপ করায় একদিনের রেকর্ড সংখ্যক 17 লাখ গ্রিন পাস ডাউনলোড হয়েছে ইতালিতে। এদিকে আবারও জানুয়ারি থেকে স্কুল বন্ধের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনায় টালমাটাল ইতালি। মোট জনসংখ্যার শতকরা 78% নাগরিককে 2 ডোজ টিকা দেয়া হলেও করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গেল 2 দিনে দেশটিতে নতুন করে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। গত শনিবার মারা গেছেন 144 জন। বিমান, বাস, ট্রেন এবং মেট্রোতে গ্রিন পাসের জন্য কড়াকড়ি আরোপ করায় মাত্র একদিনে রেকর্ড সংখ্যক 17 লাখ গ্রিন পাস ডাউনলোড হয়েছে। পানশালা, হোটেল, রেস্তোরাঁয় গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। 10 জানুয়ারি থেকে গ্রিন পাসের পরিধি বাড়িয়ে নতুন অধ্যাদেশ জারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে 3 জানুয়ারি থেকে রোম সহ লাৎসিও বিভাগ হলুদ জোনে পরিণত হবে। নতুন করে জাদুঘর, জিমনেসিয়াম, সুইমিং পুল সহ আরো কিছু স্থানে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন পড়বে গ্রিন পাসের। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ালে জানুয়ারি থেকে স্কুল বন্ধ হতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। এরই মধ্যে স্কুল বন্ধের ঘোষণা আসতে পারে এমন খবরে উদ্বিগ্ন অভিভাবকরা। যে ভাইরাসের আক্রান্তের সংখ্যা বিগত সময়ে যা হয়নি, এখন তা হচ্ছে, মানে প্রতিযোগিতার মতন করে বাড়ছে। একজন অভিভাবক হিসেবে আমি মনে করি এতে করে শিশুরা মানসিক ক্ষতির সম্মুখীন হবে। এরই মধ্যে ইতালিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির সরকার। বুস্টার ডোজ গ্রহণের তাগিদ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে 10 জানুয়ারি থেকে দ্বিতীয় ডোজ দেওয়ার 4 মাস পরেই নেওয়া যাবে বুস্টার ডোজ। গত 24 ঘন্টায় আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে 11.50%। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। স্পেনের মাদ্রিদে আয়োজন করা হলো চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবানের। দেশটিতে অবস্থানরত বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 2000 মানুষ এতে অংশ নেন। চট্টগ্রামের মেজবান নিয়ে স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট।
দেশ থেকে দূরে থাকলেও শত প্রতিকূলতার মাঝেও নিজেদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন প্রবাসীরা। ব্যতিক্রম নয় চট্টগ্রামবাসী। মাদ্রিদে প্রতিবারের মতো এবারও মহা ধুমধামে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় 2000 বাংলাদেশি অংশ নেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহ মোট 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এই আয়োজন। নারী, পুরুষ, শিশু সহ সমাজের সব স্তরের প্রবাসীরা এতে অংশ নেন। বাংলাদেশ থেকে এসেছি, মাদ্রিদে এসে এই ধরনের একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগছে। কিন্তু গত 2 বছর আমরা পারি নাই করোনা ভাইরাসের কারণে। আবারও আমরা ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আজকে আবার এই মেজবানের আয়োজন করছি। বাকশাক অত্যন্ত ভালো হয়েছে। ওনাদের এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের কমিউনিটির পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আয়োজকরা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের শিশু কিশোর এবং সকলের মাঝে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এ ধরনের আয়োজন করেন তারা। আগামীতেও এ আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, ওই মেজবানে সবার অংশগ্রহণ করায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করি। এই মেজবান আমরা ঐতিহ্যবাহী প্রতি বছর আমরা উদযাপন করি বা পালন করি। আমরা এই বাংলাদেশ কমিউনিটিকে সবাইকে আতিথ্য করে আমরা অত্যন্ত আনন্দিত। মেজবান আয়োজকদের মধ্যে প্রধান উদ্যোক্তা ছিলেন ব্যবসায়ী SM বদরুল হক মিল্লাত, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, ব্যবসায়ী সাইদুল আলম মামুন। সময় সংবাদ, স্পেন। কাতারের দ্বিতীয় শহর আলখোরের অন্যতম পর্যটন এলাকা পার্পেল আইল্যান্ড বিচ বা বেগুনি দ্বীপ। সৈকতের সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের মতো হওয়ায় তারা কিছু সময়ের জন্য ভুলে যান দেশ ছেড়ে দূরপ্রবাসে থাকার কষ্ট। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজধানী দোহা থেকে 75 মাইল দূরে কাতারের দ্বিতীয় শহর আলখোর, আর এই শহরের অন্যতম পর্যটন এলাকা পার্পল আইল্যান্ড বিচ বা বেগুনি দ্বীপ সৈকত। এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের মতো হওয়ায় তা উপভোগ করতে ছুটির দিনে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে ছুটে যান প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। সৈকতের পরিবেশ দেখে মুগ্ধ হন সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা। এখানে আসলে ওই যে কক্সবাজারের মতো একটা অনুভূতি আমরা পাই। সবাই এখানে আসে আনন্দ উল্লাস করে। আমরা আজকে আসছি আনন্দ উল্লাস করার জন্য। মরুভূমির মাঝে এক টুকরো সবুজ, খুব মনোরম পরিবেশ। বাংলাদেশের ফিল পাওয়া যায় এখানে আসলে, আমার কাছে খুব ভালো লাগছে। সৌন্দর্য অনুভব করা যায় এখানে সামুদ্রিক আছে, আপনার গাছগাছালি আছে, পরিবেশটা অন্যরকম, পাহাড়ের অনুভব করা যায়, একটা ব্রিজ আছে। 2022 সালে ফুটবল উপলক্ষে এখানে যে কৃত্রিম পার্কটা করা হয়েছে, এখানে আজকে আমরা আসলাম, সবাই অনেক আনন্দ উপভোগ করলাম। এটা দেখার মতো একটা মনোমুগ্ধকর একটা জায়গা। আমরা এখানে অনেকে আসছি, অনেক ভালো লাগতেছে। পার্পল আইল্যান্ড বিচের এই দ্বীপ সৈকতে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন ও ছোট ছোট পাহাড় রয়েছে। চারপাশ দিয়ে হেঁটে বেড়ানোর জন্য রয়েছে কাঠের তৈরি ব্রিজ। ব্রিজের উপর দিয়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। সময় সংবাদ, কাতার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে কুয়েতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি কমিউনিটির শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রদর্শনী। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরতেই বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এমন আয়োজন। কুয়েত থেকে শরীফ মিজানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেয়াল জুড়ে সারি সারি চিত্রকর্ম। এসব চিত্রকর্মে ফুটে উঠেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আবহমান গ্রাম বাংলার জীবন্ত ছবি। উদ্যোগে 2 দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশ কমিউনিটির শিশু কিশোরদের আঁকা নানা চিত্রকর্ম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি এবং একই সাথে আমাদের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী পালন করেছি। শিশু কিশোরের এই চিত্রকর্ম বাংলাদেশের কৃষ্টি, কালচার এবং ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। সময় সংবাদ, কুয়েত। বিপিএলে 8ম আসরের প্লেয়ার্স ড্রাফটে বড় চমক দেখিয়েছে ঢাকা। বিসিবির তত্ত্বাবধানে থাকা দলটি একসঙ্গে নিয়েছে মাশরাফি, তামিম আর মাহমুদুল্লাহকে। শক্তিশালী স্কোয়াড গড়েছে সাকিবের ফরচুন বরিশালও। ড্রাফট থেকে তারা ভিড়িয়েছে সোহান, শান্ত, মেহেদি রানা, তাইজুলদের। মোস্তাফিজের কুমিল্লায় ইমরুল, লিটন, ইমন, সুমন ছাড়াও বিদেশি কোটায় নারাইন, মঈন আলী, কুশল মেন্ডেস। রূপসা পাড়ের খুলনায় মুশফিক ছাড়াও আছেন সৌম্য, শেখ মেহেদি। চট্টগ্রাম দলে ভিড়িয়েছে শরীফুল, আফিফ, শামীম, মুকিদুল মুগ্ধকে।
আর ড্রাফট থেকে সিলেট নিয়েছে মোসাদ্দেক, মিঠুন, রবি, বোপারকে। নিরুত্তাপ প্লেয়ার্স ড্রাফটে হঠাৎই উত্তাপ। প্রথম রাউন্ডে যেখানে তামিম, মাশরাফি, সৌম্য, সোহান, সেখানে চোখ তো রাখতেই হয়। কিন্তু সবাইকে অবাক করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেছে নিল জাতীয় দলের ওপেনার লিটন দাসকে। তামিমকে নিল রিয়াদের ঢাকা। প্রথম ডাকে বরিশাল সোহানকে, সিলেটে সৈকত, চট্টগ্রামের শরীফুল, আর খুলনা নিল শেখ মেহেদী হাসানকে। অবিকৃত মাশরাফি। ম্যাচকে কেউ নেয়নি দ্বিতীয় রাউন্ডেও, সেখানে সৌম্যকে পেয়েছে খুলনা। ততক্ষণে রিয়াদের অনুরোধে বিসিবির তত্ত্বাবধানে থাকা ঢাকার ড্রাফট দলে যোগ দিয়েছেন তামিম ইকবাল খান। মাশরাফিকে এরপরই দলে ফেরালো ঢাকা। এরপরে একে একে রাজধানীর দলটি আরও পেল শুভাগত, নাইম শেখ, আরাফাত সানিকে। বিদেশি কোটায় ইসরু উদানা, কাইসের সঙ্গে আফগান রিক্রুট শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান। সব মিলিয়ে ঢাকার দলটা হয়েছে জুৎসই। কীর্তন খোলাপাড়ের বরিশাল আগেই সাকিব, মুজিব, গেইলকে দরে ভিড়িয়ে দিয়েছিল চমক। ড্রাফট থেকে তারা নিল নাজমুল হোসেন শান্ত, মেহেদী রানা, তৌহিদ হৃদয়, নাইম, তাইজুল, আলজারি জোসেফের মতো টি-20 তারকাদের। সব মিলিয়ে এবারের আসরে বরিশালের ম্যাচে চোখ আপনাকে রাখতেই হবে। সেই তুলনায় কিছুটা ম্লান সিলেট সানরাইজার্স। তাসকিনের দলে মিথুন, নাজমুল অপু, বিজয়, মিজানুর রহমানরা বড় তারকা। বিদেশি কোটায় অ্যাঞ্জেলো পেরেরা, রবি বোপারা। আগে থেকে যেখানে ছিলেন চান্ডিমাল, কেসরিক উইলিয়াম, কলিন ইনগ্রাম, সেই সঙ্গে লেগি জুবাইর লিখনকেও দলে ফিরিয়েছে সুরমা পাড়ের সিলেট। শক্তিশালী দল গড়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারুণ্যকে যারা দিয়েছে প্রাধান্য। জাতীয় দলের শরীফুল, আফিফ, শামীমের সঙ্গে মুকিদুল মুগ্ধ, রেজাউল রাজা, মৃত্যুঞ্জয়, মেহেদী মিরাজ, সাব্বির, আকবররাও প্রস্তুত চ্যালেঞ্জটা নিতে। কেনার লুইস, হাওয়েল, চ্যাডউইক, ওয়ালটন, রায়াত এমরেট। চট্টলার দলটাও যথেষ্ট ব্যালেন্স। বিপিএল এর সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা এই আসরের অন্যতম শিরোপার দাবিদার। এই দলটার দিকে তাকান। ইমরুল, লিটন, ইমন, জয়, মঈন আলী, ফাফ ডু প্লেসিস, সুনীল নারায়ণ। প্রতিপক্ষের জন্য এক একটা নাম যেন ভীতি জাগানিয়া। রূপসাপাড়ের খুলনা দলটা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে। প্লেয়ার ড্রাফটে তারা নিয়েছেন ইয়াসির আলী আর কামরুল ইসলাম রাব্বিকে। রনি, খালেদরা দেশের ঘরোয়া টুর্নামেন্টের পরীক্ষিত মুখ। সিকান্দার রাজা, সেকুগো প্রসন্নরা এর আগেও মাত করিয়েছেন বিপিএল। সব মিলিয়ে এবার অপেক্ষাটা এক জম্পেশ লড়াইয়ের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপে না খেলার খেসারত দিতে হলো বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাবকে। নির্ধারিত দিনে ম্যাচ খেলতে না আসায় ক্লাব দুটিকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাফুফে। একই সঙ্গে সামনের মৌসুমের ফেডারেশন কাপে তারা খেলতে পারবে না বলেও সিদ্ধান্ত দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। তবে ক্লাবগুলো চাইলে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। ফেডারেশন কাপের আগের দিন হঠাৎই টুর্নামেন্ট বর্জন করে বাফুফেকে চিঠি দেয় বসুন্ধরা কিংস। তারপরও ২৫ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়নদের রেখেই সূচি প্রকাশ করে লীগ কমিটি। কিন্তু শেষ পর্যন্ত ওরা মাঠে না আসলে পণ্ড হয় ম্যাচ। একই কাণ্ড ঘটায় উত্তর বারিধারাও। ক্লাব দুটির এমন কার্যক্রমের ২ দিনের মধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করল বাফুফে। ডিসিপ্লিনারি কমিটি বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা উভয়কেই ৫ লাখ টাকা করে জরিমানা করেছে। একই সঙ্গে সামনের মৌসুমে তারা ফেডারেশন কাপ খেলতে পারবে না বলেও এসেছে সিদ্ধান্ত। পাশাপাশি ক্লাব দুটোর প্রতিপক্ষ দলকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে দেয়া হয়েছে পূর্ণ পয়েন্ট। বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাব তারা ফেডারেশন কাপের পরবর্তী আসরে নেক্সট এডিশনে অংশগ্রহণ করতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম বাফুফে ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক উভয় দলকে ৫ লক্ষ টাকা করে আর্থিক জরিমানা করা হয়, যেটা আগামী ৩০ দিন অর্থাৎ 27 জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে বাফুফের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা প্রদান করতে হবে। নির্ধারিত দিনে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ফেড কাপের ম্যাচ বর্জন করায় বাফুফের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় এনেছে ডিসিপ্লিনারি কমিটি। সেই অঙ্কটা কত হবে বৈঠকের মাধ্যমে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটি। তবে ক্লাব দুটো চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবে এই সব সিদ্ধান্তের বিপক্ষে। 7 দিনের মধ্যে নির্দিষ্ট আপিল ফি জমা দিয়ে তাদেরকে অ্যাপিল করতে হবে অ্যাপিল কমিটির কাছে। অ্যান্ড আমাদের ডিসিপ্লিনারি কমিটি, অ্যাপিল কমিটি, দিজ আর আওয়ার জুডিশিয়াল বডিজ, আওয়ার ইন্ডিপেন্ডেন্ট কমিটিস, সো দে উইল ডিল অ্যাকর্ডিংলি। কিংস ও বারিধারার পাশাপাশি ফেডারেশন কাপের ম্যাচ বর্জন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে জানাবে ডিসিপ্লিনারি কমিটি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের 46 দিন পর মতামত দিল আইন মন্ত্রণালয়। সুযোগ নেই জানালেন মন্ত্রী। আইনের শর্ত উঠিয়ে মানবিক হতে আহ্বান বিএনপির। অবশেষে সুরক্ষা অ্যাপে সমন্বয় করে মঙ্গলবার থেকে দেয়া শুরু বুস্টার ডোজ। প্রথমেই পাবেন ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা। সংকট হবে না টিকার, বলছে স্বাস্থ্য বিভাগ।